সময়ের সাথে সাথে আসলে সব কিছুরই কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমনটা রোজা ছিল, রোজার পরে এলো খুশির ঈদ। এরপর আবার কি হলো, সেই পুরাতন চিরচেনা যে রুটিন, সেই রুটিনে আবার ফেরা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন বা শুনছেন না কেন, তো আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সকলে মোটামুটি ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। বেশ অনেক দিন পর বলতে পারেন আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের মাঝে আমি হাজির হয়ে গিয়েছি। আমার কথা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটাও আপনাদের সাথে ডিটেলসে বলবো। তার কারণ আমার অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমি কেন ব্লগ দিচ্ছি না, তো তাদের উদ্দেশ্যে বলা। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আর আমার আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, তো আশা রাখছি যে জানতে পারবেন কেন স্পেশাল। তো সকাল সকালে আসলে ঘুম থেকে উঠে আমি একটু বেলকুনিতে চলে যাই, পুরাতন যে রুটিনটা। তো বেলকুনিতে গিয়ে কতক্ষণ হচ্ছে গাছগুলো একটু দেখি, নতুন কী কী ফুল ফুটলো সেগুলোও দেখি, আর একটু রোদ পোহাই। আর হচ্ছে অনেক দিন পর যেহেতু আপনাদের সাথে ব্লগ স্টার্ট করছি বা ব্লগটা শেয়ার করব, তো আমার গাছগুলোও দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম। কিছু পুদিনা গাছ রোপণ করেছিলাম, রোজার মধ্যে আনা হয়েছিল, তো ওগুলো মাটিতে পুঁতে দিয়েছিলাম। দেখি কিছু হয়েছে আর কিছু মরে গিয়েছে। আর বাগান বিলাস, তারপর হচ্ছে আইস প্ল্যান্ট, সব কিছুতেই আমার মাশাল্লাহ ফুল ফুটেছে। তবে অনেক গাছ আমার মরেও গিয়েছে, তার জন্য বেশি খারাপ লাগছে। তো যাই হোক, এখানে হচ্ছে কতক্ষণ হচ্ছে বেলকুনিতে থাকার পরে আমি হচ্ছে ঘরে চলে এসেছি। আমার হাজব্যান্ড হচ্ছে অফিসের কাজ করার জন্য একটু অফিসে গিয়েছিল, পরে আবার চলে এসেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে রাতেই কিছু ডিম আনা হয়েছিল, সেগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছিলাম এবং শুকিয়ে গিয়েছে। তো পরদিন সকালে হচ্ছে ডিমগুলোকে আগে হচ্ছে আমার ডিমের যে ঝুড়িটা আছে সেটাতে রেখে দিলাম। ডিমের এই অর্গানাইজারটা কেনার পর থেকে ডিম আমার কোনো জায়গায় রাখতে ভালো লাগে না। তাছাড়া হচ্ছে ডিমের ঝুড়িটা যদি ফাঁকা থাকে আমার এত বেশি খারাপ লাগে, কি বলবো। বেশি হচ্ছে খারাপ লাগে আমার মেয়ের। সে সারাক্ষণ বলতে থাকে, আম্মু ডিমের ভেতর কেন ডিম নাই, ডিম রাখো, তাড়াতাড়ি ডিম কিনে নিয়ে আসো, এরকম বলতে থাকে সে। তো ডিমের ঝুড়িতে হচ্ছে ডিমগুলো ভরাট করে ডিমের যে সেকশনটা আছে আর কি, ওই অংশটা মুছে টুছে আবার সুন্দর করে অর্গানাইজ করলাম, কিচেনটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করলাম। তারপরে যেহেতু আমার হাজব্যান্ড চলে এসেছে, তাহার আর আমার জন্য 2 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। অনেক দিন পর আয়েসি চা খাবো দুজনে মিলে, তো খাটের উপরে নিয়ে এসেছি চা বানিয়ে। আমার শখের 2টা কাপে হচ্ছে আমি চা বানিয়েছি। আমার এই চায়ের কাপগুলো অনেক শখ করেই কিনেছি, অনেক দাম দিয়ে আমি। তো সুকেস থেকে নামিয়ে যদি চা না খাই তাহলে কিভাবে হয়। তো স্বামী স্ত্রী দুজনে মিলে চেয়ার্স করে গল্পগুজব করে চাটা খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু অফিস থেকে এসেছে, সে খুবই টায়ার্ড ছিল, একদম ফ্রেশ হয়ে দেন বেডে চলে গিয়েছে। আর আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের সাথে কথা বলছিল আর হচ্ছে চাট উপভোগ করছিলাম। বাসায় যখন থাকে সে আমাকে প্রচুর টাইম দেওয়ার চেষ্টা করে, এছাড়াও হচ্ছে পরিবার আত্মীয় স্বজন সবার সাথে খুব সময় দেওয়ার চেষ্টা করে। আমার যেহেতু শ্বশুর নেই, শাশুড়ি আছে, তারপর সবাই আছে আলহামদুলিল্লাহ, ননদ, তারপর ভাসুর, ওদের ছেলে মেয়ে, সবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। আমার বাবা মাও আছে এখনও। তো সবার সাথে কথাবার্তা বলতে বলতে অনেক সময় চলে যায়। আর যেহেতু আমরা বাসায় ছিলাম না ঈদে, আমি যেহেতু শ্বশুরবাড়ি গিয়েছিলাম ঈদ করার জন্য, ওখান থেকে যখন এসেছি ঈদ সেরে প্রায় হচ্ছে 12 দিন পরে আমরা বাসায় ব্যাক করেছিলাম। মানে আমরা হচ্ছে 24 নাকি 25 রমজানে গিয়েছিলাম। তো বলতে পারেন অনেক সময় দিয়েছি আমার শ্বশুরবাড়িতে। তারপর হচ্ছে বাসায় এসেছি, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে আবার অসুস্থতা থেকে একটু উঠে আমি আমার ঘরটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে আমি আমার মায়ের বাসায় গিয়েছি। যেহেতু ঈদের সিজনে মায়ের বাসায় যাওয়া হয়নি, আর মেয়েদের বিয়ের পরে মায়ের বাসাটাই হচ্ছে সবচেয়ে আপন একটা জায়গা। তো শ্বশুরবাড়িতে যেহেতু ঈদ করেছি, তো বাপের বাড়ি যাওয়া হয়নি। তো স্কুল যেহেতু খুলে যাবে খুব তাড়াহুড়াতে, তো তাড়াহুড়া করে হচ্ছে মায়ের বাসাও ঘুরিয়ে এসেছি। একদিনের সফরে গিয়েছি, মানে সকালে গিয়েছি আবার রাতে ব্যাক করেছি, এরকম আর কি। তো
তবুও মায়ের সাথে তো একটু দেখা হলো, এটাই। মা আসতে পারছিল না আমার বাসায়, মা একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। আমরা অনেক বেশি অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আর সুস্থ হওয়ার পরেই বলতে পারেন আমি হচ্ছে আপনাদের সামনে আবারও ফিরে আসলাম। তো আমি ডাইনিং রুমটা গুছাচ্ছি আর হচ্ছে আপনাদের সাথে আসলে এই কথাগুলোই শেয়ার করছি। তার কারণ হচ্ছে ব্লগের ধারাবাহিকতা মেনটেন করতে গেলে আসলে সব কিছু মানে গুছিয়ে বলা যায় না। এই জন্য আমি কাজও করছি, আর কী জন্য এতদিন ভিডিও দিতে পারিনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ড্রেসের সাথে হচ্ছে আমার চেয়ারের যে কভার, তারপর হচ্ছে রানার, আমার ডাইনিং রুমের মধ্যে যে একটা র্যাক আছে, আমার বেশিরভাগ জিনিসই হচ্ছে এরকম নীল কালার বা ফিরোজা কালারের ভিতরে। তো আমার নিজের কাছে সেদিন খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমার জামা কাপড়, কাপ সব কিছুর সাথে একদম সামঞ্জস্য হয়ে গিয়েছে আর কি। আমার হাতের কাছে যা থাকে তা দিয়েই মূলত আমি আমার ঘরখানাকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি। আহামরি যে সব কিছু দিয়েই সাজাই তা না, বা নতুন কোনো কিছু কিনে আনি যে সাজাই আমি তা না, যা থাকে সবসময় তা দিয়েই সাজাই। আর বাসায় তো এখন কাঁচা আম সবার ঘরে ঘরে আছে, তো কাঁচা আমটা হচ্ছে ছিল, আমি ভাবলাম যে ফলের ঝুড়িতে রেখে ডাইনিংয়ে রেখে দিই, খুব ভালো লাগবে। তো সব কিছু মিলিয়ে সুন্দর করে চাকচিক্য করে তো আসলে সবসময় রাখা যায় না, তবুও যতটা পারি ততটাই করি। আর বাড়ি থেকে আসার পরে কী অবস্থা আসলে বাসার ছিল সেটা বলার বাহুল্য ছিল না। অনেক বেশি কষ্ট হয়েছে আমাকে অসুস্থ অবস্থায় এইসব কাজ করতে। আমি যে এখনও পুরোপুরি সুস্থ হয়েছি তা না, আমি এখন অসুস্থই আছি। সবাই একটু দোয়ার খাতায় রাখবেন। আপনারা যারা এতদিন অনেক বেশি পাগল বানিয়ে ফেলেছিলেন আমি কেন ভিডিও দিই না, কেন ভিডিও দিচ্ছি না, এতদিন হয়ে গিয়েছে আমাকে মিস করছেন, তো তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা যে আসলে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তারপর হচ্ছে বাসা গুছানো সব কিছু মিলে আসলে আমি খুবই মানে একটা প্যারার মধ্যে ছিলাম। আমি চাইলেও আসলে খুব খারাপ পরিস্থিতি নিয়ে যে আমি ব্লগ শেয়ার করব সেটার মন মানসিকতা আমার ভিতর কখনোই ছিল না, আর থাকবেও না। এই জন্য দেখা যায় কি আমি পুরা ঘর গুছিয়ে টুছিয়ে তারপরেই আমি ব্লগ শেয়ার করতে খুব বেশি পছন্দ করি। সবসময় গুছিয়ে গাছিয়ে থাকতে এবং রাখতে পছন্দ করি, সেটি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো এই হলো আর কি মোট ব্যাপার। ভিডিও না দেওয়ার কারণটা আমি বলে দিয়েছি। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো একটু রেগুলার হওয়ার। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, আপনারাই পারেন আমার চ্যানেলটাকে আবারও হচ্ছে একটু সুন্দর একটা পরিস্থিতিতে নিয়ে যেতে। আমার চ্যানেলের মানে সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক বাটন লাইক প্রেস করে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করবেন। আর অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট বানানোর জন্য অনেক বেশি উৎসাহ হই। আর আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বাচ্চাদের কিন্তু স্কুল খোলার পরপরই এক্সাম শুরু হয়ে গিয়েছে, সবাই একটু দোয়ার খাতায় রাখবেন। আসলে জানি না এতটুকু পর্যন্ত কে বা কারা আছেন, তবে যে বা যারাই থাকুন না কেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা পর্যন্ত থাকবেন, লাস্ট পর্যন্ত। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। এছাড়াও হচ্ছে আপনারা আমার ঈদ শপিংয়ের ব্লগটাও হয়তো বা অনেকে দেখেননি, তো চাইলে দেখে আসতে পারেন। আলহামদুলিল্লাহ স্বামীর পকেট ফাঁকা করে অনেক কিছুই কেনাকাটা করেছিলাম। তো আপনারা আমার ড্রেসটাও ডিটেলস আর একটু দেখতে চেয়েছিলেন। আমি বলেছিলাম যে আমি মানে পড়লে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তবে বেড লাক আসলে শ্বশুরবাড়িতে গিয়েছি, এত বেশি কাজের চাপ আর হচ্ছে এত বেশি গরম ছিল, আমি আসলে ওই ড্রেসটা ক্যারি করতে পারিনি। তো আম্মুর বাসায় যেদিন গিয়েছি সেদিন হচ্ছে একটু পরেছি, তবে খুব তাড়াহুড়াতে ছিলাম, বৃষ্টি বাদলের দিন ছিল তো সেদিন, এই জন্য আর আসলে ভিডিওটা শেয়ার করা হয়নি। আর মন মানসিকতা আমার ভালো ছিল না সেই জন্য। তো ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব, আর ডিটেলসে যদি পারি জামাটা শেয়ার করব। অনেক কিছু দামও জানতে চেয়েছিলেন, তো ইনশাল্লাহ কোনো সময় যদি পারি তো বলে দিব। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তারপরে মূলত দেখতেই পেরেছিলাম আমি আমার ডাইনিং রুমটাকে সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম। আমার যে গাছপালাগুলো আছে সেগুলো একটু মানে সুন্দর করে পরিষ্কার করলাম, একটু হচ্ছে পানি টানি স্প্রে করলাম। অনেক গাছ মরে গিয়েছিল বাড়িতে যাওয়ার কারণে, মানে পানি না দেওয়ার কারণে। আর অনেক তুফানও হয়েছিল, কিছু গাছের টপ একদম বাতাসে পড়ে গিয়েছিল। তো মানে যা আছে সেগুলোকে এখন যত্নআত্তি করার চেষ্টা করছি আর কি। আর এখানে দেখুন আমার পাগলা জামাইয়ের কাণ্ড। সে হচ্ছে বলেছিলাম টুকটাক হালকা পাতলা জিনিস লাগবে, সে কি করেছে দেখেন, কার্টন ভরা বাচ্চাদের জন্য এক বক্স বিস্কুট নিয়ে এসেছে। আমি বললাম কি ব্যাপার, এগুলো কি জিনিস আনছো? বলছে তুমি খুলেই দেখো। সে কিন্তু বাসায় নেই তখন, সে আমাকে এগুলো ধরিয়ে সে কিন্তু চলে গিয়েছে। সে জানে যে তাকে আমি বকা দিব সেই জন্য। তো আসলে বকা দিবই বা কেন, আসলে বকা তো একটা দেওয়ার কারণ
কারণও আছে। তার কারণ হচ্ছে এতগুলো জিনিস একসাথে আনার কী প্রয়োজন, মানে বাসার কাছেই দোকান, তবুও সে শুনবে না, আর যেগুলো দরকার সেগুলোও এনেছে, যেগুলো আদরকার সেগুলোও নিয়ে এসেছে। তো যাই হোক, আর আমি যেহেতু রেডিমিক্স মশলাপাতি বেশি খাই, এই জন্য আমার বাসায় এগুলো সবসময় মানে আসা যাওয়ার উপরেই থাকে আর কি, আর কি। এই ছিল আমার পাগলা জামাইয়ের কাণ্ড। মাঝে মধ্যে আসলে লোকটাকে বকাঝকা করি, তবে ভাবি যে না, এই লোকটা আছে বলে আসলে এরকম বাজারগুলো আমার বাসায় আসে আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু এতটুকু খেতে পারে না বা এতটুকু পায়ও না স্বামী থাকার পরেও। তো আমি আমার স্বামীকে কাছেও পাচ্ছি, আবার আলহামদুলিল্লাহ জিনিসপত্রও পাচ্ছি, এটা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমি চাই না যে বদনজর পড়ুক আমার উপরে, কেননা আমার অনেক আপুরা আমাকে কমেন্টে বলেন, আপু ভাইয়াকে নিয়ে এত বেশি বলার দরকার নেই, সুখে আছেন আলহামদুলিল্লাহ, কেননা বদনজর বলেও একটা কথা আছে। আমিও আসলে এই জিনিসটা জানি, তবুও আপু ওই যে তাকে নিয়ে আমি সবসময় প্রশংসার মধ্যে থাকি, এই জন্য মনে হয় কি তাকে নিয়ে আমার মনের কথাগুলো চলে আসে, আর কার সাথে শেয়ার করবো এই জন্যে আসলে চলে আসে। তো যাই হোক, চেষ্টা করব না বলার জন্য আর কি, আমার আপুদের কথাগুলো আমি একটু মনে রাখবো, এটাই। এখানে হচ্ছে বাজারগুলো সবগুলো অফ ক্যামেরায় গুছিয়ে, আবার পুরো ঘরটা একটু মানে মেসি হয়েছিল, তো আমি হচ্ছে পুরো ঘরটা আবার একটু নিট অ্যান্ড ক্লিন করে আমি কিচেনে চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে আমি ভরপুর রান্নাবান্নার আয়োজন করছি, তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে যেহেতু ঈদ করেছে, ওভাবে করে আমি কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে যেহেতু আমি ছোটো বউ, আর আমার 3টা যা, তো 3টা জায়ের মধ্যে বড় যা মেজো যা অনেক ভালো আলহামদুলিল্লাহ, এরকম শ্বশুরবাড়ি পাওয়া আসলে লাখে একটা আমি বলবো। তো দেখা যায় কি আমি ছোট হিসেবে আমার তেমন কাজ থাকে না, কেননা বড়োভাবে হচ্ছে ধোয়া পাটলা টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে, তারপর হচ্ছে মেজোভাবে হচ্ছে চুলার ধারে বসে থাকে, আর আমার দায়িত্ব হচ্ছে ঘরের যে গুছগাছের কাজগুলো থাকে সেগুলো আমরা যেহেতু 3 যা, আমরা মানে একদম গুছিয়ে গাছিয়ে ভাগ ভাগ করে হচ্ছে আমরা কাজগুলো করি। আরও হচ্ছে বড় নন্ন ছোটো নন্ন সবাই আসছে, তো বলতে পারেন ভরপুর একটা ঘরের ভেতর যদি এরকম ব্লগ করা হয়, এটা আসলে খুবই একটা বিরক্তিকর লাগে, আর আমি চাইলেও আসলে পারি না এইভাবে ব্লগ করতে, কারণ আমি খুব মন খোলা একটা মেয়ে, মন খুলে শখের বসে এই চ্যানেলটা দাঁড় করিয়েছি। এই জন্য দেখা যায় কি এই চ্যানেলে আমি খুব শখের বসে কাজগুলো করতে চাই, এই জন্য আসলে হিজিবিজি অবস্থা আমি ব্লগ শ্যুট করতেও পারি না। এই জন্য ভেবেছি যে না, ঈদ করতে এসেছি, মন খুলে ঈদ করে যাই, বাসায় যাওয়ার পরে ইনশাল্লাহ রিল্যাক্সে হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। তো বাসায় এসেছি, আর মন খুলে তো নিজের হাতে স্পেশাল কোনো রান্নাবান্নার আয়োজন করা হয়নি। তো আজকে যেহেতু স্পেশাল একটা মানুষ আমার বাসায় আসবে, তো তার জন্য হচ্ছে স্পেশাল আয়োজন করছি, ইভেন নিজেদের জন্য। তো এলাহি একটা আয়োজন বলতে পারেন, গরুর মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে বড় যে গলদা চিংড়ি সেগুলোও হচ্ছে আমি ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে। আর গরুর গোশত আমার হয়ে গিয়েছিল, আমি হচ্ছে একটু মাখা মাখা ঝোল রেখেছি, কেননা আমি আবার যেহেতু একটু গরম টরম দিব, তো এই জন্য আর কি একটু মাখা মাখা রেখেছি। আর এখানে হচ্ছে আমার যে শাহি যে রোস্টটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছি, আর একটু ঝোল ঝোল রেখেছি, তার কারণ হচ্ছে এটা অনেকবার আমি হচ্ছে লেয়ারে লেয়ারে হচ্ছে জাল দিব সেই জন্য। আর আমার শাহি রোস্টটা হচ্ছে খুব ঘন করে পোলাওয়ের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। রান্নাবান্নার শেষের দিকে এখানে হচ্ছে আমার প্রিয় মানুষটি চলে এসেছে, তো তার হাত ধরে তার সাথে একটু কোলাকুলি করলাম, কত শত গল্প আড্ডা। আপনারা চিনেছেন কিনা জানি না, বাচ্চা কাচ্চা দেখে হয়তো বা বুঝে গিয়েছেন কে এসেছে আমার বাসায়। আমার প্রিয় একটা মানুষ, লুনা লাইফস্টাইল ব্লগের লুনা ভাবি, সে আমার অনেক প্রিয় একটা মনের মানুষ, তার সাথে আমার অনেক বছরের সম্পর্ক আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমার মনের কথা সুখ দুঃখের কথা সব কিছু তার কাছে আসলে জমা থাকে, ইভেন তারও আমার কাছে সব জমা থাকে। সে আমার জন্য ভালোবেসে দেখুন একটা কেক নিয়ে এসেছে, আর লুনা ভাবির হাতের কেক জাস্ট অসাধারণ। তো সে যখন এসেছিল তার সাথে গল্প আড্ডা করতে করতেই সময় পার হয়ে যাচ্ছিল। তো একটু নাস্তার আয়োজন করেছিলাম, তো সবাই একসাথে নাস্তা পানি করে আমি হচ্ছে ভাবির সাথে একটু গল্প আড্ডা করে আবার কিচেনে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমার রান্না কিছু বাকি আছে, তো এখানে হচ্ছে পোলাওটাও রান্না করে ফেলেছি, আবার একটু ভাতও রান্না করেছি। তারপরে হচ্ছে ইলিশ মাছ ছিল, সেগুলো হচ্ছে গোটা করকরা ফ্রাই করে উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার মতো করে দিয়েছি। তো এই ছিল আর কি দুপুরের আয়োজন, আর সালাদ এগুলাই ছিল। তো বলতে পারেন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর আসলে একটা ভিডিও তার ওইভাবে করে বলার কিছু নেই, আমাকে আর লুনা ভাবিকে যারা চিনেন আগে থেকে তারা খুব ভালো করেই জানেন ভাবির সাথে আমার সাথে কেমন রিলেশন। এরকম মনের মতো একটা মানুষ পাওয়া আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। ভাবির সাথে সেদিন আমার সময়টা যে কোন দিক দিয়ে চলে গেল, তাকে ছাড়তে ইচ্ছা করছিল না, তবুও কিন্তু সে চলে যাবে, কেননা ভাই আর বড় ছেলে আসেনি ভাবির, এই জন্য। বাচ্চাগুলো খুব বেশি আনন্দ করেছিল, সেই সাথে আমার বাচ্চারাও।
তো যাই হোক, ভাবিকে হচ্ছে এখন এগিয়ে দিতে আমি নিচে যাচ্ছি। তো এই ছিল বলতে পারেন ওভারঅল আমার আজকের এই ভিডিওটা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।